ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 4 অর্থাৎ আয়তঘন অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। আগের পার্টে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 5 অঙ্ক কি বলছে দেখো। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসেব করে লিখি। তাহলে এখানে অ্যান্সার কি চেয়েছে, খালটি কত লম্বা, অর্থাৎ এখানে এইচ এর মান আমাকে নির্ণয় করতে হবে। আর দেওয়া আছে কি, যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, অর্থাৎ এই 240 ঘনমিটার এটা কি, খালটির আয়তন। তাহলে খালটির আয়তনের মান দেওয়া আছে কত আমার, 240 ঘনমিটার, যার এককটা কি আমাকে দেওয়া আছে, মিটার একক। তাহলে আমার প্রথম কাজ, এই যে 2 মিটার চওড়া আর 8 ডেসিমিটার গভীর, এই 8 ডেসিমিটারকে আমরা প্রথমে মিটার এককে নিয়ে যাব। তাহলে আমরা জানি ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ। তো আমরা প্রথমেই করছি 8 ডেসিমিটার ইকুয়ালস টু, তাহলে কি হবে, 8কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখবো কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ যা, সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসালে উত্তর তাই হয়ে যায়, অর্থাৎ 0.8 মিটার। তাহলে খালটির গভীরতা ছিল 8 ডেসিমিটার, সেটাকে আমরা 0.8 মিটার করে নিলাম। এখন কি বলেছে, খালটি কত লম্বা। তাহলে লিখছি, ধরি খালটি এইচ মিটার লম্বা। তাহলে এখন অতএব খালটির আয়তন আমরা নির্ণয় করব, যেহেতু অঙ্কে খালটির আয়তনের মান দেওয়া আছে। তাই লিখছি, অতএব খালটির আয়তন। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যর মান কত দেওয়া আছে, 8। তাহলে 8টাকে কি লিখেছি, 0.8, তোমার এখানে কি লিখে নেবো, 0.8 ইন্টু প্রস্থর মান কত দেওয়া আছে, 2 মিটার, তো এখানে 2 লিখলাম, ইন্টু উচ্চতার মান কত পেয়েছি আমরা, এইচ। তো খালটির আয়তন আমরা পেলাম এত ঘনমিটার। কিন্তু অঙ্কে দেওয়া আছে খালটির আয়তন কত, 240 ঘনমিটার। তাই কি লিখবো, শর্তানুসারে 0.8 ইন্টু 2 ইন্টু এইচ ইকুয়ালস টু কত, 240। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এইচ এর মানকে নির্ণয় করব। তাহলে বা এইচ ইকুয়ালস টু, তাহলে কি হবে, 240 ডিভাইডেড বাই 0.8 ইন্টু 2, এটা নেমে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, যেহেতু বাঁ দিকে গুণের আকারে আছে। তাহলে ডান দিকে আসলে কি হবে, ভাগ, অর্থাৎ 0.8 ইন্টু 2 নিচে নেমে যাবে। এখন দেখো এইচ সমান সমান 240 ডিভাইডেড বাই, দেখো 0.8কে আমরা যদি দশমিক তুলি, তাহলে 8 ডিভাইডেড বাই, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য নিয়ে নেবো, ইন্টু 2। তাহলে এখন এইচ সমান সমান 240 ইন্টু, দেখো এই 10টা কোথায় যাবে, উপরে উঠে যাবে, আর নিচে তাহলে কে থাকলো, 8 ইন্টু 2। তাহলে এখন 8 দিয়ে যদি 24কে কাটি, তাহলে কত হবে, 3 8 24, আর একটা শূন্য বসে থাকলো, আর 2 দিয়ে 30 কাটলে কত হবে, 15 2 30। তাহলে এইচ এর মান আমরা কত পেলাম, 15 10কে 150। তো এখানে এইচ এর মান কত পেলাম, 150। তাহলে লিখবো, অতএব খালটি 150 মিটার লম্বা। কারণ খালটি লম্বা আমরা এইচ মিটার ধরেছিলাম, তাই এইচ এর মান যেহেতু 150 এসছে, অতএব খালটি 150 মিটার লম্বা। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে আমার ঘনকের কর্ণের দৈর্ঘ্যের মান
আমার চেয়েছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 6a², যেখানে এটা কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কাজ প্রথমে ঘনকটির বাহুর দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি লিখছি দেখো, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a মিটার। এখানে যেহেতু সেন্টিমিটার আছে তাই আমরা a সেন্টিমিটার লিখলাম। তাহলে প্রথমে কি লিখলাম? ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে দেখো, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে লিখছি অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু বাহু। তাহলে √3 ইন্টু বাহুর মান কত? a। তো √3a। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেয়েছি? √3a সেন্টিমিটার। কিন্তু অঙ্কে দেওয়া আছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 4√3 সেন্টিমিটার। তাই কি লিখছি? শর্তানুসারে তাহলে আমরা পেলাম √3a, কিন্তু অঙ্কে দেওয়া আছে কত? 4√3। তাহলে এখন দেখো, উভয় দিক থেকে আমরা যদি √3 কে ক্যান্সেল করি তাহলে কে পড়ে থাকবে? a এর মান কত? 4। অর্থাৎ a কি? ঘনকটির বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্যের মান আমরা কি পেয়ে গেলাম? 4 সেন্টিমিটার। তাহলে এখন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, তাই লিখছি অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 6a², যেখানে এটা কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে 6 ইন্টু a এর মান কত? 4। তো কি লিখছি? 4a²। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি তাই একক কি হবে? বর্গ সেমি। তাহলে দেখো, 6 ইন্টু 4² কত? 4² 16। আর 6 × 16 কত? 6 × 16 96। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি বেরোলো? 96 বর্গ সেমি। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন সাদের অঙ্ক কি বলছে দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে ঘনকটির ঘনফল। ঘনকের ঘনফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a³, যেখানে a কি? বাহু। তাহলে আমাদের প্রথম কাজ ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেটাকে নির্ণয় করতে হবে, তবেই আমরা ঘনকটির ঘনফল নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমেই দেখো, ঘনকের কটা ধার থাকে আমরা দেখে নিই। তাহলে দেখো, একটা ঘনকের চিত্র আঁকার চেষ্টা করছি। তো দেখো, এটা যদি একটি ঘনকের সম্পূর্ণ চিত্র হয়, এর কটা ধার হিসেব কর। তাহলে দেখো, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, অর্থাৎ 4টে উপরে, একই রকম 4টে নিচে, 4টে 4টে 8টা, আর 9, 10, 11, 12। তাহলে একটা ঘনকের কটা ধার থাকলো? 12টা। তাহলে বলছে এখানে ধারগুলির সমষ্টির মান দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার। অর্থাৎ এই 12খানা ধারের সমষ্টির মান দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার। তো প্রথমেই লিখছি, যেহেতু ঘনকটির ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার, তাহলে অতএব ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য তাহলে দেখো,
ঘনকের 12খানা ধার থাকে, তাহলে 12খানা ধারের সমষ্টি যদি 60 হয়, তাহলে একটি ধারের দৈর্ঘ্যের মান কি হবে? 60কে আমরা 12 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে কি পাবো? 5 12 60। তাহলে একটি ধারের দৈর্ঘ্য আমরা কি পেলাম? 5 সেন্টিমিটার। তাহলে এখানে ঘনকটির ধারের দৈর্ঘ্য যা, ঘনকটির একটি বাহুর মানও ঠিক তাই। অর্থাৎ এখানে ঘনকটির বাহুর মান কত হলো? 5 সেন্টিমিটার। আমার চেয়েছে কি? ঘনকটির ঘনফল। তাহলে লিখছি অতএব ঘনকটির ঘনফল। তাহলে ঘনকের ঘনফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব। তাহলে বাহুর মান কত? 5। তো 5-এর কিউব। আর যেহেতু ঘনফল নির্ণয় করছি, তাই এককে হবে কি হবে? ঘন সেন্টিমিটার। তাহলে দেখো 5-এর কিউব অর্থাৎ কি 5কে আমরা 3বার গুণ করব। তো 5 5 25, 25 5 125। তাহলে ঘনকটির ঘনফল কি হলো? 125 ঘনসেমি। তো এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 8-এর অঙ্ক কি বলছে দেখো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে কি? ঘনকটির আয়তন। তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি জানি আমরা? এর কিউব অর্থাৎ বাহুর কিউব। তো প্রথমে আমাকে বাহুর দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে। আর দেওয়া আছে কি? ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা ঘনকের 6টি তল হয়, তো 6টি তলের সমষ্টির মান দেওয়া আছে কত? 216। তাহলে আমরা একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে কি লিখছি দেখো, প্রথমেই লিখছি যেহেতু ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। অতএব ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি যদি 216 হয়, তাহলে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? 216কে আমরা 6 দিয়ে ভাগ করব। তো এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 6 দিয়ে আমরা যদি কাটি তাহলে কি পাবো? 3 6 18, 19 20 21, 3 10 36, 6 6 36। তাহলে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম? 36 বর্গ সেমি। আমাদের কাজ কি? ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্যের মান আমার নির্ণয় করতে হবে। তাহলে লিখছি, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে দেখো যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, তাহলে সেই ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। অতএব ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে কি হয়? বাহু স্কয়ার। কারণ ঘনকের প্রতিটি পৃষ্ঠতল বর্গাকার, তাহলে বর্গাকারের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার হয়। তো এ স্কয়ার বর্গ সেমি। তাহলে আমরা পেলাম ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ সেমি, আর ওখানে বলছে ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 36 বর্গ সেমি। তো সেখান থেকে আমরা
কি লিখতে পারি? শর্তানুসারে এ স্কোয়ার অর্থাৎ আমরা যেটা পেলাম ইকুয়ালস টু 36। তো এখান থেকে আমরা এ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে স্কোয়ার তুললে এদিকে কি হয়ে যাবে? রুট। এখন রুট থেকে বাইরে বেরোলে কি হবে? 6। তাহলে এর মান কত পেলাম? 6। তাহলে লিখছি অতএব অ্যান্সার হচ্ছে কি ঘনকটির আয়তন হিসেব করে লিখি। তাহলে লিখছি অতএব ঘনকটির আয়তন। তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব করলে আয়তন নির্ণয় পেয়ে যাই। তাহলে এখানে কি করতে হবে? 6 এর কিউব। যেহেতু বাহুর মান কত পেয়েছি আমরা? 6। তাহলে 6 এর কিউব কত? 6 6 36, 36 6 216। আর যেহেতু আয়তন নির্ণয় করছি তাই একক কি লিখবো? ঘনসেমি। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী চৌপলের আয়তন কত? 432 ঘন সেন্টিমিটার। বলছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে এই যে দুটি ঘনকে পরিণত করা হয়েছে অর্থাৎ এই দুটি ঘনকের মোট আয়তন যা, সেটাই আমাদের সমকোণী চৌপলের আয়তন। কারণ সমকোণী চৌপলকে ভেঙে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হয়েছে। তাহলে দুটি ঘনকের মোট আয়তন তাহলে কত? 432 ঘন সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা একটি ঘনকের আয়তন নির্ণয় করতে পারি। তাই লিখছি অতএব একটি ঘনকের আয়তন দেখো 432 ঘন সেন্টিমিটারকে ভেঙে দুটো ঘনক তৈরি করা হয়েছে। তাহলে একটি ঘনকের আয়তন কি হবে? 432কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে একটি ঘনকের আয়তন পেয়ে যাব। তাহলে একক কি হবে? ঘন সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে যদি আমরা 432কে ভাগ করি তাহলে কি পাবো? 2 দুগুণে 4, 2 একে 2, 3 1 দাও, 6 দুগুণে 12, অর্থাৎ 216 ঘন সেন্টিমিটার। এখন কি চেয়েছে আমার? অ্যান্সার চেয়েছে ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত। তাই লিখছি ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। আমরা কি জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য আর ধারের দৈর্ঘ্যের মান একই। তাহলে বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরে নিলাম? a সেন্টিমিটার। তাহলে অতএব ঘনকটির আয়তন তাহলে কি হবে? আমরা জানি বাহুর কিউব অর্থাৎ এর কিউব এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি পেলাম? ঘনকটির আয়তন a কিউব ঘন সেন্টিমিটার। কিন্তু অঙ্কে বলা যাবে যে ঘনকের আয়তন কত? 216 ঘন সেন্টিমিটার। তাহলে কি লিখতে পারি? শর্তানুসারে তাহলে a কিউব সমান সমান কত? 216। অর্থাৎ আমরা যেটা পেলাম ইকুয়ালস টু অঙ্কে যেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা a এর মান নির্ণয় করব। তাহলে দেখো a কিউব সমান সমান যদি 216 হয়, তো এখান থেকে a এর মান কত হবে? দেখো এদিক থেকে কিউব উঠলে এদিক থেকে কি হয়ে যাবে? কিউব রুট। তাহলে কিউব রুট অফ 216। দেখো কিউব রুট অফ 216কে আমরা কি করছি? দেখো 216কে আমরা যদি ভাঙি তাহলে 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 3টে 6-এর গুণফল কত? 216। 6 6 36, 36 6 216। এখন কিউব রুটের অর্থ হচ্ছে 3টে সংখ্যার মধ্যে থেকে আমরা একটা সংখ্যাকে নেব। তাহলে এখান থেকে এর মান কি হবে? 6। যেহেতু 6 3বার আছে তাই আমরা নেব কটা? একটা 6। তাহলে এখান থেকে অতএব এর মান তাহলে কত পেলাম? 6। তাহলে বলছে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য তাহলে কত পেলাম? 6 সেন্টিমিটার। তো সেটাকেই লিখে নেব। অতএব
ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। যেহেতু বাহু আর ধার সমান, তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এবং 10 অঙ্ক কি বলছে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে এখানে বলছে একটি ঘনকের প্রত্যেক বাহুকে 50% কমানো হলো, আর কি বলছে, উত্তর চেয়েছে আমার মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আমরা লিখছি, ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে কি লিখবো, ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে অতএব মূল ঘনকের ঘনফল কি হবে, ঘনফল অর্থাৎ কি আয়তন। তাহলে মূল ঘনকের আয়তন তাহলে কি হবে, এ কিউব। তাহলে এ কিউব বর্গ একক। এখন কি বলছে, ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, অর্থাৎ আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য কি ছিল, এ একক। তাহলে এর এখন 50% কমাতে হবে। তাই লিখছি, ঘনকটির বাহুর দৈর্ঘ্য 50% কমালে পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে দেখো, আগে ছিল এ একক, এখন 50% কমানো হয়েছে। তাহলে কার উপর 50% কমানো হয়েছে, এর উপর। তাহলে এ ছিল, আর এখান থেকে 50% কমানো হয়েছে, তাহলে কার উপর, এর উপর। তাহলে এ ইন্টু 50/100, এত একক। তাহলে দেখো 50 2 100, তাহলে এখানে কি হবে, এ মাইনাস a/2। এখন যদি আমরা 2 লসাগু নিই, তাহলে 2 গুণে 2a মাইনাস 2 2 মিলে গেল, উপরে কে থাকছে a। তো 2a থেকে আমরা যদি একটা একে বিয়োগ করি, তাহলে কি পাবো, a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি পেলাম, a/2 একক। এখন লিখবো, অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কি হবে, বাহুর কিউব। তাহলে বাহুর মান কত, a/2। তাহলে কি লিখতে পারি, a/2 এর হোল কিউব। কি হবে, একক, ঘন একক। তাহলে এখানে দেখো, এর কিউব আর 2 এর কিউব কত, 8। এখন আমাদের অ্যান্সার চেয়েছে কি, অ্যান্সার চেয়েছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। তাহলে লিখছি, অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আগে কি, মূল ঘনকের ঘনফল। দেখো মূল ঘনকের ঘনফল আমরা কি পেয়েছিলাম, এ কিউব। তাহলে লিখছি এ কিউব
ইস টু পরিবর্তিত ঘনকের ঘনফল কি পেয়েছি, এ কিউব বাই 8। তো লিখলাম কি, এ কিউব ডিভাইড বাই 8। এখন দেখো, যদি আমরা এ কিউবের নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। যদি আমরা উভয় দিক থেকে এ কিউবকে কাটি, তাহলে কে পড়ে থাকছে, উপরে 1, এর উপরেও 1। তাহলে 8 1 কে 8, 1 1 কে 1, অর্থাৎ অনুপাত আমরা কি পেলাম, 8:1। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।